আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ফেসবুকের ট্রেন্ড, মাঠের হিসাব আর এফটিপি অঙ্ক সব মিলিয়ে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ভেতরের গল্পটা শোনাই। ফেসবুক খুললেই মনে হচ্ছিল এইবার বুঝি জামায়াতের সময়। ভিডিও, পোস্ট, স্লোগান সবখানেই ইসলামী দলের জয়ের গান। মাঠে গেলেও সেই ইঙ্গিত। অনেক আসনে জামায়াতে ইসলামকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছিল, কিন্তু ভোট গণনা শেষ হতেই দৃশ্যটা পাল্টে গেল। উল্টো ফল, ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো বিপ্লব ছিল না, এটি ছিল এক ধরনের হিসাব নিকাশের দিন। ভোট গণনা শেষে দেখা গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্পষ্ট ব্যবধানে জয় পেয়েছে। শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পর রাজনৈতিক নির্বাসন থেকে তারা আবার ক্ষমতায় ফিরেছে। শিরোনামগুলো বলছে নাটকীয় প্রত্যাবর্তন। কথাটা ভুল নয়, কিন্তু গল্পের ভেতরে ঢুকলে দেখা যায় এই জয় ছিল না আবেগের বিস্ফোরণ, ছিল ঠান্ডা মাথার ভোটের অঙ্ক। নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গল্প তৈরি হয়েছিল। জামায়াতে ইসলামীর উত্থান, মাঠে তাদের শৃঙ্খলাবদ্ধ কর্মী, তরুণ ভোটারদের আগ্রহ, সব মিলিয়ে একটা মনস্তাত্ত্বিক ঢেউ। মনে হচ্ছিল এবার হয়তো ইতিহাস বদলাতে চলেছে। কিন্তু বাস্তব ভোটের বাক্সে ঢুকে গল্পটা বদলে গেল। কারণ প্রথমত, বাংলাদেশে নির্বাচন হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এফটিপি পদ্ধতিতে। এখানে জনপ্রিয়তা নয়, আসনই সব। আপনি ৩০% ভোট পেলেও যদি প্রতিদ্বন্দ্বীরা ছড়িয়ে থাকে আপনি জিতবেন, আর ২৫% ভোট পেয়ে যদি দ্বিতীয় হন সবই বৃথা। জামায়াত ৬৮টি আসন পেয়েছে, তাদের জোট মিলিয়ে ৭৭টি। ইতিহাসের তুলনায় এটা বড় অর্জন। ১৯৯১ সালে তাদের সর্বোচ্চ ছিল ১৮টি আসন, সুতরাং উত্থান হয়েছে, এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু জাতীয় ক্ষমতা দখলের জন্য ১৫১টি আসন লাগে, আর সেখানে এসেই থামে ঢেউয়ের গতি। এই নির্বাচন ছিল না মতাদর্শের ঝড়, ছিল অসন্তোষের স্রোত। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু সেই পরিবর্তন মানেই যে সবাই একই দিকে যাবে তা হয়নি। ভোটারদের একটা বড় অংশ ছিল দ্বিধায়। তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাননি, কিন্তু কাকে ভোট দেবেন সেটাও ঠিক করেননি। নতুন নৈতিকতার ডাক নাকি পুরনো পরিচিত শক্তিকে? আর এখানেই বিএনপি এগিয়ে যায়। দ্বিতীয়ত, সংগঠন। মাঠের রাজনীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় না, হয় ইউনিয়ন পরিষদের উঠোনে, বাজারের চায়ের দোকানে, মসজিদের বারান্দায়। বিএনপির সংগঠন ঐতিহাসিকভাবে গভীর। তৃণমূল পর্যন্ত তাদের নেটওয়ার্ক বিস্তৃত। স্থানীয় নেতা মানে শুধু পোস্টার লাগানো মানুষ নয়, তিনি সালিশে বসেন, বিরোধ মেটান, হাসপাতালে ফোন দেন। এদিকে জামায়াত শৃঙ্খলাবদ্ধ, কিন্তু সর্বত্র গভীর নয়। তৃতীয়ত, প্রার্থী নির্বাচন। বিএনপি এখানে কৌশলী ছিল। তারা অনেক জায়গায় পুরনো পরিচিত মুখকে মনোনয়ন দিয়েছে। তাদের ভালো মন্দ সবাই জানে, গ্রামে এটা বড় ফ্যাক্টর। ভোটাররা বিমূর্ত নৈতিকতার চেয়ে বাস্তব সংযোগে ভরসা করেন। জামায়াত অনেক জায়গায় মতাদর্শে দৃঢ়, কিন্তু কম পরিচিত প্রার্থী দিয়েছে। এতে শহরের শিক্ষিত ভোটাররা আকৃষ্ট হয়েছেন, কিন্তু গ্রামের অনিশ্চিত ভোটার শেষ মুহূর্তে নিরাপদ অপশন বেছে নিয়েছেন। চতুর্থত, ক্ষোভের রাজনীতি। ৫ আগস্টের পর বিএনপির তৃণমূল পর্যায়ে অনেক অভিযোগ উঠেছিল, চাঁদাবাজি, প্রভাব খাটানো, দখল। এই ক্ষোভ বাস্তব ছিল। অনেক জায়গায় ভোট সরে গেছে জামায়াত বা অন্য দলের দিকে। রাজশাহী, খুলনা, রংপুরে তার প্রমাণ মিলেছে। কিন্তু ক্ষোভ সর্বত্র সমান ছিল না, জাতীয়ভাবে তার ঢেউ তৈরি করতে পারেনি। আরেকটি বড় প্রশ্ন, নারী ভোট। বাংলাদেশের সমাজ বদলেছে। শ্রমবাজার, পোশাক শিল্প, ক্ষুদ্র ঋণ, শিক্ষা সবখানে নারীর ভূমিকা দৃশ্যমান। জামায়াত নারীর অধিকার নিয়ে দ্ব্যর্থক বার্তা দিয়েছে, কখনো আশ্বাস, কখনো রক্ষণশীল ইঙ্গিত। এতে বড় অংশের নারী ভোটার আশ্বস্ত হননি। বিএনপি এখানে তুলনামূলকভাবে নরম,
এবং গ্রহণযোগ্য অবস্থান নিয়েছে। তারা বিতর্ক এড়িয়ে গেছে। এই নীরব কৌশল কাজ করেছে বলে মনে হয়। এরপর আসে 1971 সালের প্রসঙ্গ। মুক্তিযুদ্ধ বাংলাদেশের নৈতিক ভিত্তি। জামায়াত তাদের অতীত নিয়ে ভাষা বদলানোর চেষ্টা করেছে। কেউ তা গ্রহণ করেছে, কেউ সন্দেহ করেছে। রক্ষণশীল পরিবারেও 1971 নিয়ে সংবেদনশীলতা আছে। ক্ষমা করা যায়, ভুলে যাওয়া যায় না। এই মনস্তত্ত্ব ভোটে প্রভাব ফেলেছে। আর ছিল আওয়ামী লীগের অবশিষ্ট ভোট। ধারণা করা হয়েছিল তারা একেবারে নিশ্চিহ্ন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। 5 থেকে 7% কট্টর সমর্থক ছাড়াও আরো 20 থেকে 25% ভোটার ছিলেন যারা নীরব। এদের বড় অংশ শেষ মুহূর্তে বাস্তব হিসাব করেছেন, কে জিতবে, বিজয়ীর পাশে থাকলে সুবিধা বেশি। জরিপে দেখা গেছে এদের অনেকেই বিএনপির দিকে গেছেন, মতাদর্শ নয়, সুবিধার অঙ্কে। এই নির্বাচন ছিল মনস্তত্ত্বেরও খেলা। যখন একটা ধারণা ছড়িয়ে পড়ে যে অমুক দল জিতবে, তখন দোদুল্যমান ভোটাররা সেই দিকে ঝুঁকে পড়ে। বিজয়ীর ধারণাই বিজয় তৈরি করে। জামায়াতের উত্থান ছিল অঞ্চল ভিত্তিক, সর্বস্তরে সমান ছিল না। বয়স, শিক্ষা, লিঙ্গভেদে বড় পার্থক্য ছিল। জাতীয় ঢেউ তৈরি হয়নি, আর ঢেউ ছাড়া এফটিপিতে 151 আসন অসম্ভব। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি 6টি আসন পেয়েছে। এটা ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ। দেখিয়েছে বিকল্পের চাহিদা আছে, কিন্তু পদ্ধতির সীমা আছে। আনুপাতিক প্রতিনিধিত্ব হলে হয়তো ভিন্ন চিত্র হতো। এখানে ছোট দল টিকে থাকাই চ্যালেঞ্জ। সবশেষে এই নির্বাচন ছিল একটা সীমার গল্প। রাগের সীমা আছে, নৈতিক স্লোগানের সীমা আছে, ইতিহাস পুনর্লিখনের সীমা আছে, আর সংগঠনের গভীরতার শক্তি আছে। বিএনপি বিশাল ব্যবধানে জিতেছে কারণ তারা আবেগের ঢেউ নয়, বাস্তবতার মাটিতে দাঁড়িয়েছে। তারা জানতো কোথায় প্রার্থী দিতে হবে, কোথায় চুপ থাকতে হবে, কোথায় পুরনো নেটওয়ার্ক কাজে লাগাতে হবে। জামায়াত উত্থান ঘটিয়েছে, কিন্তু উত্থান আর ক্ষমতা এক জিনিস নয়। শেষ পর্যন্ত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো বিকল্প ছিল না। এটি ছিল এক ধরনের হিসাব নিকাশের দিন। ভোট গণনা শেষে দেখা গেল বিএনপি স্পষ্ট ব্যবধানে জয় পেয়েছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনের পর তারা ফিরেছে। এটা ছিল পুরনো ভোটের অঙ্ক, আর সেই অঙ্কে সবচেয়ে বড় সংখ্যাটি ছিল সংগঠন। সোমবার সাংবাদিক জুলকার নাইন শাহের বললেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ 2 জন উপদেষ্টা 16 ফেব্রুয়ারি দেশ ত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহলের বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর 12:50-এ চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজনের সন্ধ্যা 6:45-এর এমিরেটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তিনি সতর্ক করে বললেন, যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না। নির্বাচনে বিএনপির ল্যান্ডস্লাইড জয়ের পর কথা ওঠে এবার দেশ থেকে সরে পড়ার চেষ্টায় আছেন বেশ কয়েকজন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দেশ ছেড়েছেন। এমন খবরে তৈরি হয় আরো হইচই। প্রথম আলো নিশ্চিত হতে ফোন দেয় জনাব তৈয়বকে, কিন্তু প্রতিমন্ত্রী মর্যাদা পেয়ে আসা তৈয়ব সাহেব প্রথম আলোর ফোন কেটে দেন। যদিও পরে খুদে বার্তায় পরিষ্কার করেন, 9 ও 10 তারিখ অফিস থেকে বিদায় নিয়েছি, ফরমালি মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা আরেকটু অন্যদিকে মোড় নেয় যখন তিনি প্রথম আলোকেও বলেন না যে তিনি দেশ ছেড়েছেন। প্রশ্ন উঠেছে, দেশ ছাড়া নিয়ে এত রহস্য কেন করছেন ফয়েজ আহমেদ তৈয়ব? তার বিরুদ্ধে এর মধ্যে বেশ কয়েকবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে। বারবার তিনি যুক্তি খণ্ডন করেছেন, বুঝিয়েছেন যে তিনি নির্দোষ। কিন্তু বিএনপি শপথ নেওয়ার আগেই তার এই দেশ ত্যাগ মানুষের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে স্বাভাবিকভাবেই। তৈয়ব পরে জানিয়েছেন,
ভালোবাসা দিবসে তার পরিবারের কাছে থাকতেই তার এই দ্রুতগমন। কিন্তু রসিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যেই লোক দেশের জন্য পরিবার পরিজন ছেড়ে এতগুলো দিন অকাতরে বিলিয়ে দিলেন, এত কিছু উৎসর্গ করলেন, আর কয়েকটা দিন অপেক্ষা করে নতুন সরকারের শপথ গ্রহণটা তিনি নিজ চোখে দেখলেন না, তাও কেবল ভালোবাসা দিবসের অজুহাতে। যদিও ফয়েজ আহমেদ তৈয়ব তার ফেসবুকে নিজের সব যুক্তি তুলে ধরেছেন। এই পরিস্থিতির মধ্যে জুলকারনাইন সায়ের সতর্ক করলেন, দেশ থেকে পালাতে চাইছেন উপদেষ্টারা। প্রশ্ন উঠেছে, কোন কোন উপদেষ্টা দেশ ছাড়তে চাইছেন? এই আলোচনা এগোতে গেলে আমাদেরকে কিছুদিন পেছনের দিকে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিকে এসে উপদেষ্টা এবং ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির নানা অভিযোগ তখন ডালপালা মেলতে শুরু করেছে। বিশেষ করে নির্বাচনের আগে যখন স্পষ্ট হয়ে আসছিল যে ক্ষমতার পালাবদল আসন্ন, তখন থেকে সেফ এক্সিট বা নিরাপদে সরে পড়ার এক ধরনের তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছিল বলে অনেকেই মনে করছেন। উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগ কিন্তু হুট করে ওঠেনি। গত বছরের আগস্টেই সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার একটি বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির অকাট্য প্রমাণ তার হাতে রয়েছে। তখন বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হলেও সরকারের পক্ষ থেকে খুব একটা গা করা হয়নি। কিন্তু এখন যখন ক্ষমতার পালাবদল হয়ে গেছে, তখন সেই 8 উপদেষ্টার তালিকা জনসম্মুখে প্রকাশের দাবি জোরালো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, আব্দুস সাত্তারের সেই অভিযোগের তালিকায় যাদের নাম আছে, তাদের মধ্যেই হয়তো এখন দেশ ছাড়ার তোড়জোড় সবচেয়ে বেশি। অভিযোগের এই তীর কেবল সিনিয়র উপদেষ্টাদের দিকেই নয়, সরকারের ভেতরে থাকা প্রভাবশালী তরুণ মুখগুলোর দিকেও সমানভাবে ধাবিত হয়েছে। গত ডিসেম্বরে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন এক চাঞ্চল্যকর অভিযোগ তোলে। তিনি দাবি করেন, উপদেষ্টা মাহফুজ আলমের PS ও APS দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। একজন প্রভাবশালী উপদেষ্টার অতি ঘনিষ্ঠ এই কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছিল। যদিও সেগুলো ছিল অভিযোগ পর্যায়ে, কিন্তু এখন সেগুলোর যাচাই চান দেশের মানুষ। ইউনূস সরকারের আমলনামা ঘাটলে দেখা যায়, গত 1.5 বছরে বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে স্থানীয় সরকার, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ চাউর হয়েছে। BBC বাংলার মতে সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সময়ে উপদেষ্টার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অভিযোগ রয়েছে, সংস্কারের নামে অনেক ক্ষেত্রেই দীর্ঘসূত্রিতা তৈরি করে টেন্ডার প্রক্রিয়া ও নিয়োগে অস্বচ্ছতা বজায় রাখা হয়েছে। উপদেষ্টাদের কেউ নিজেদের স্বচ্ছ দাবি করলেও তাদের সংশ্লিষ্ট কার্যাবলীর হিসাব জনসম্মুখে প্রকাশে গড়িমসি করছেন বলে অভিযোগ রয়েছে। দেশ থেকে তড়িঘড়ি করে চলে যাওয়ার পেছনের মূল কারণ হিসেবে অডিট আতঙ্ক ও আইনি জটিলতার শঙ্কাকে সামনে আনছেন বিশ্লেষকরা। ফয়েজ আহমেদ তৈয়বের কথাই ধরা যাক, তিনি যুক্তি দেখাচ্ছেন ভালোবাসা দিবসের, কিন্তু বাস্তবতা হলো নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রতিটি মন্ত্রণালয়ের চুলচেরা অডিট বা নিরীক্ষা হওয়ার কথা। সেখানে যদি বড় কোনো আর্থিক গরমিল ধরা পড়ে, তবে স্বাভাবিকভাবে সংশ্লিষ্টদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ফয়েজ তৈয়বের বিরুদ্ধে ICT খাতে কেনাকাটা ও প্রকল্প বাস্তবায়নে অস্বচ্ছতার অভিযোগ বেশ পুরনো। বিশ্লেষকরা ধারণা করছেন, বিএনপি সরকার গঠনের পর তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে হয়তো আইনি জটিলতায় পড়তে পারেন, এমন আশঙ্কা থেকেই শপথ গ্রহণের আগেই এই প্রস্থান। গুরুতর অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধেও। তার দপ্তরের সাবেক APS
মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকা অনিয়মের অভিযোগ ওঠে গত বছরের মাঝামাঝি সময়ে। মোয়াজ্জেমের বিরুদ্ধে টেন্ডার নিয়ন্ত্রণ, বদলি বাণিজ্য এবং প্রভাব খাটিয়ে বিপুল সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল দুদক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুদক মোয়াজ্জেমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। আসিফ মাহমুদের পরিবারের ঘনিষ্ঠদের বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা নিয়ে স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন উঠেছিল জোরালোভাবে। ক্রিকেট বোর্ড নিয়েও কম ঘোলা হয়নি জল। অভিযোগ আছে গঠনতন্ত্র সংস্কারের দোহাই দিয়ে দীর্ঘ সময় ক্ষেপণ করা হয়েছে এবং আসিফ মাহমুদ তার পছন্দের লোকজন নিয়োগ দিয়ে বোর্ডের নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করেছিলেন। স্বজনপ্রীতি ও দলীয়করণের যে অভিযোগ বিগত সরকারের বিরুদ্ধে ছিল, ঠিক একই ধরনের অভিযোগের তীর ছুটছে এই অন্তর্বর্তী সরকারের কতিপয় উপদেষ্টার দিকেও। এখন যখন ক্ষমতার হাত বদল হয়েছে, তখন এই উপদেষ্টারা হয়তো আঁচ করতে পারছেন তাদের গত 1.5 বছরের প্রতিটি কাজের চুলচেরা বিশ্লেষণ হবে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন, দেশের স্বার্থের পরিপন্থী কাজ করলে তার দায় এড়ানো কঠিন। শেখ হাসিনা দেশ ছাড়ার সময় অন্তত প্রোটোকল পেয়েছিলেন, হেলিকপ্টার পেয়েছিলেন, কিন্তু বর্তমান উপদেষ্টাদের কেউ যদি বেইমানি করেন তারা সেই সুযোগটাও পাবেন না, এমন কথাও আলোচনায় আসছে। তাদের হয়তো সাধারণ যাত্রীর বেশে অনেকটা গোপনেই দেশ ত্যাগ করতে হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, যারা ভেবেছিলেন তারা আইনের বা জবাবদিহিতার ঊর্ধ্বে, তাদের ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। নতুন সরকারের এখন অন্যতম দায়িত্ব হবে অবিলম্বে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে নজরদারি জোরদার করা। জুলকারনাইন শাহের মতে, সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট ফ্লাইট নম্বর ও সময় ধরে তথ্য দিচ্ছেন, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা। ABM আব্দুস সাত্তারের হাতে থাকা সেই 8 উপদেষ্টার দুর্নীতির নথিপত্র এবং মাহফুজ আলমের APS PSদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখন প্রকাশ্যে আসা সময়ের দাবি। যথাযথ অডিট ক্লিয়ারেন্স ও নিরাপত্তার ছাড়পত্র ছাড়া কোনো সাবেক উপদেষ্টা বা তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা সহকারীদের দেশ ত্যাগ করতে দেয়া উচিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। তারা যদি নির্দোষ হন, তবে দেশে থেকেই তাদের নিজেকে নির্দোষ প্রমাণ করাটাই সমীচীন। পদত্যাগের পর সাবেক হয়ে যাওয়া উপদেষ্টাদের উচিত হবে পলায়নপরতা পরিহার করে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করা। তারা যদি সত্যি সততার সাথে দায়িত্ব পালন করে থাকেন, তবে ভয়ের কিছু থাকার কথা নয়। পুরো দেশ থাকবে তাদের পাশে। কিন্তু তাদের যদি এই তড়িঘড়ি প্রস্থান বেছে নিতে হয়, তাহলে জনমনে সন্দেহের দানা বাঁধবেই। নতুন সরকার যেন বিগত 1.5 বছরের প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে একটি শ্বেতপত্র প্রকাশ করে, এটাই বড় চাওয়া জনগণের।